সমস্ত জুনিয়র ডাক্তারদের জন্য রইল আমার কুর্নিশ, আমার অভিনন্দন, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা। তোমাদের আন্দোলনের জন্য কুর্নিশ, আংশিকভাবে আন্দোলন উইথড্র করার জন্য কুর্নিশ, বন্যা দুর্গত এলাকায় তোমাদের কাজ করতে যাওয়ার ডিসিশন নেওয়ার জন্য তোমাদের রইল অভিনন্দন। সেখানে অভয়া ক্লিনিক করে তোমরা বন্যা দুর্গতদের সেবা করবে, তার জন্য কুর্নিশ। আরও কুর্নিশ জানাই তোমাদের যে এই ডিসিশন, তোমাদের যে সমস্ত খাদ্যদ্রব্য এবং জল ইত্যাদি রয়েছে, এগুলো সমস্ত তোমরা বন্যা দুর্গতদের জন্য সমর্পণ করছো। আসল কথা, তোমাদের জীবনটাই তো আমাদের মতো মানুষদের জন্য সমর্পিত। তাই শুধু কুর্নিশ চ্যানেলে চলবে না, তার সঙ্গে জানাতে হবে অভিনন্দন, অভিবাদন, সালাম, স্যালুট, ভালোবাসা। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা এমনই থাকো, তোমরা এইভাবে এগিয়ে যাও নির্ভীক চিত্তে। আমরা আছি, আমরা কিছু মানুষ তোমার সঙ্গে, মানে তোমাদের সঙ্গে সর্বক্ষণ আছি। তোমাদের জন্য রইল এক আকাশ ভালোবাসা, আর রইল অনেক 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 সাহস। অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে যতটুকু সাহস দেওয়া যায়, জানি সেটা ভীষণ কম তোমাদের জন্য, তবুও আমার সাহসটুকু শুধু তোমাদের জন্যই রইল। তোমাদের উন্নত শির, শক্ত শির দ্বারা, তার জন্য আমরা গর্বিত। তোমাদের এক রাশ অভিনন্দন। এছাড়াও সিনিয়র ডাক্তারদের জন্য রইল অনেক শ্রদ্ধা, আমাদের নাগরিক সমাজের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা, এবং তাদেরও আমার কুর্নিশ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওলি। বন্ধুরা, অনেকদিন পর মনটা একটু যেন শান্ত। আমার মনে হয় তোমাদেরও একটু ভালো লাগছে, একটু যেন কোথাও স্বস্তি পাচ্ছি। না, তিলোত্তমার চলে যাওয়া আমরা ভুলছি না, আমরা ভুলবো না। এই আন্দোলন চলবে, কিন্তু সিনিয়র ডাক্তারদের যে অদম্য প্রচেষ্টা, মানে তাদের যে দিনের পর দিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে থাকা, মানে জুনিয়র ডাক্তাররা যখন একদম কর্মবিরতিতে ছিলেন এই আন্দোলনের সময়, এই 42টা দিন তারা যে কঠিনভাবে সংগ্রাম করেছেন, মানে সিনিয়র ডাক্তাররাও তো সংগ্রাম করেছেন। তারা দিন রাত্রি এক করে দিয়ে কাজ করে গেছেন। অন্য সময় করেন, কিন্তু এই সময় যেন তারা একটু বিশ্রাম নেবার সুযোগ পাননি। তাদের জন্য রইল অনেক 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 শ্রদ্ধা। আপনারা পাশে না থাকলে জুনিয়র ডাক্তাররা বোধহয় এমনভাবে গর্জে উঠতে পারতো না। তারা কিছুটা হলেও ছিনিয়ে নিয়ে এসছে যে তাদের দাবি দেওয়া। মানছি, তার মধ্যেও অনেক রকম রাজনীতি হয়েছে। আজকে নাই বা ঢুকলাম রাজনীতির মধ্যে। অনেক রাজনৈতিক নেতা বলছেন যে কেন তারা আন্দোলন তুলল। আসল কথা কি জানো, রাজনৈতিক নেতারা শুধুমাত্র জানে আন্দোলন করে যাও, লড়ে যাও, যুদ্ধ করে যাও। আন্দোলন যে উইথড্র করতে হয় এবং সাময়িক কর্মবিরতি তারা কাটিয়ে, কিছুটা কর্মবিরতি আছে আর কিছুটা তারা যে বন্যা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন,
তারা একটা ক্লিনিক করছেন, যে ক্লিনিকের নাম অভয়া ক্লিনিক। রাজনৈতিক নেতারা আসলে এই রূপটা ঠিক জানে না প্রত্যক্ষ করতে। তারা তো শুধুই বক্তৃতা দেন, কাজ আর করেন কোথায়? এটা বোধহয় বড্ড সঠিক কথা, তার জন্য অনেকেরই গায়ে গিয়ে হয়তো লাগবে, বাট আই ডোন্ট কেয়ার। বাট বিকজ আমি কথা বলছি আনকাট সাউলিতে, বলতে পারি আমার ভালো লাগার কথা, আমার মন্দ লাগার কথা, আমার মনের কথা, এভরিথিং। আজকে জানো অনেকটা চাঙ্গা লাগছে নিজেকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আর তোমরাও আমার মনে হয় অনেকটা চাঙ্গা, কিন্তু মনের কোণে কোথাও একটা ছোট্টভাবে আটকাচ্ছে একটা জায়গাতে গিয়েই, তিলোত্তমার মা বাবার কথা ভেবে, তাদের আত্মীয় পরিজনের কথা ভেবে। কিন্তু আমার মনে হয় তারাও যেভাবে এই আন্দোলনে সামিল হয়েছেন, তারাও বোধহয় কোথাও হলেও একটু অন্তত সান্ত্বনা পাচ্ছেন যে তাদের সন্তানের জন্য আমরা সবাই, জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমরা নাগরিক সমাজ সমান তালে লড়ে চলেছি। ভালো লাগলো কি জানো, যে এই জুনিয়র ডাক্তাররা একটা কর্মবিরতি তারা রেখেছেন, কিন্তু তার মধ্যেও তারা এই চূড়ান্ত আন্দোলন থেকে নিজের উইথড্র করেছেন। নিজেদের উইথড্র করে তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। তাদের কাছে যে খাবার দাবার, জল, জিনিসপত্র, বিভিন্ন জিনিসগুলো ছিল, সেগুলো তারা বন্যা দুর্গতদের জন্য দান করেছেন। আর কি চাই বলো তো? আর কি চাওয়ার থাকতে পারে? তবে হ্যাঁ, এই কথাগুলো আমাকে বলতে হবে, কারণ এই কথাগুলো না মনের মধ্যে জমে আছে, যে কি সাংঘাতিক নোংরামো আমরা দেখলাম রাজনৈতিক নেতাদের। কি বিচ্ছিরি ভাবে তারা বিভিন্ন রকম ভাবে আন্দোলনকারীদের এবং আন্দোলনকারীদের সঙ্গে যারা রয়েছেন, সে কোনো সেলিব্রিটি হতে পারে, কোনো সাধারণ মানুষ হতে পারে, তাদের তির্যক মন্তব্য করা, তাদের বডি শেমিং করা, তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ ঠাট্টা করা, ইয়ার্কি করা। এইরকম ইয়ার্কি সত্যি আমি খুব কম দেখেছি। ইয়ার্কি করতেই পারি আমরা, কুরুচিপূর্ণ ইয়ার্কি এই লেভেলের যে হতে পারে, সেটা বোধহয় কুণাল ঘোষ আর দেবাংশু না থাকলে আমরা জানতে পারতাম না। হ্যাঁ, আমি নাম মেনশন করলাম, বেশ করেছি, নাম মেনশন করেছি। এখন জানো তো, প্রত্যেক কথা বলতে ইচ্ছা করে, বেশ করেছি, যা করেছি বেশ করেছি, কেন করব না? আবার করব, আবার বলবো। তারা যদি অসভ্যতামি করতে পারে, আমরা কেন বলতে পারি না? এছাড়াও আরো অনেক রাজনৈতিক নেতা, প্রফেসর হয়েও রাজনৈতিক নেতা সৌগত বাবু যেভাবে ডাক্তারদের নোংরাভাবে কথা বললেন, তার নিজের কোনো সম্মান নেই বলে তিনি ভাবেন যে কারোর কিছু সম্মান থাকতে পারে না। তবে হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম কিছু রাজনৈতিক নেতা আবার এই আন্দোলনকে সমর্থনও করেছেন। তবে হ্যাঁ, আমি তোমাদের একটা কথা বলেছি, আজকে রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। তবে কিছু কিছু ক্ষেত্রে কি মনে হচ্ছে জানো, এই সমস্ত নোংরা কুরুচিপূর্ণ মন্তব্যগুলো সম্পর্কে আমাদের বলা উচিত। আমরা যদি না বলি, বলবেটাকে? আমরা যদি গর্জে না উঠি, গর্জে ওঠার দিন এসেছে। আর বসে থেকো না, আর বসে থাকলে কিন্তু আমাদের বাড়ির যে সমস্ত ছেলেমেয়েরা আছে, শুধু মেয়ে নয়, আজকের দিনে দাঁড়িয়ে পুত্র সন্তানের মা যারা, তারা ভাবছে তারা সেফ না। তাদের কিন্তু আগে শিক্ষা দিতে হবে নিজের পুত্র সন্তানকে, মানে তাদের ছেলেদের যারা বড় হচ্ছে, আস্তে আস্তে কলেজে পড়ছে বা প্রফেশনে জয়েন করেছে, যে কোনো প্রফেশনে, তাদের শেখাতে হবে যে মেয়েদের সাথে
কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাদের সম্মান করতে হয়। বাড়ির থেকে তো তারা শিখবে, বিশেষ করে মায়ের কাছ থেকে তারা শিখবে যে আরেকটা নারীকে কিভাবে সম্মান করতে হয়। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে মেয়েদের মারা শুধু সাবধান বা মেয়েরা শুধু সাবধান। সমগ্র পুরুষ জাতি সাবধান এবং তাদের মারাও সাবধান। এক কথায় বলতে গেলে মানুষ তোমরা সাবধান। মান আর হুঁশ এই দুটো জিনিস তোমরা যদি না আনো, তোমরা কিন্তু বিপদে পড়বে। বিপদে পড়ছো, পড়েছিলে, পড়ছো, পড়বে। সো বি কেয়ারফুল। সময় এসেছে গর্জে ওঠার, সময় এসেছে সংশোধন করার। মানছি সব মানুষ একরকম নয়, কিন্তু তবুও নোংরা মানুষ এমন বিচ্ছিরিভাবে বেরিয়ে আসছে সমাজে, তাদের প্রতিরোধ করা আমাদের দায়িত্ব। আমাদের যে সুসমাজটা আছে, সমাজের মধ্যে কিছু যে ভালো মানুষ আছে, সেই ভালো মানুষদের দায়িত্ব কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। জানো বন্ধু, তোমাদের জন্য আমি কিছু ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। তোমরা একটু দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে যে ডাক্তাররা কিভাবে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের বন্যা দুর্গত এলাকায় কাজ করার জন্য। ডেফিনেটলি এই সমস্ত ভিডিওগুলো তো আমার পক্ষে কোথাও গিয়ে সংগ্রহ করা সম্ভব নয়, তার জন্য আমি সোশ্যাল মিডিয়া থেকে এগুলো সংগ্রহ করেছি। আমার মনে হয় যে এগুলো যথেষ্ট অথেন্টিক, তবু আমার এটা বলে নেওয়া দায়িত্ব যে এগুলো সোশ্যাল মিডিয়া থেকে কালেক্টেড। It's a crazy morning for me. বিপিএসসি ডক্টর আমি। দেখুন একটা পেশেন্টের বাড়ির লোক আসছে, জল কতটা রয়েছে বুঝতে পারছেন। এখানে নন ডিউটি রয়েছে। হ্যালো, আমি ডক্টর সুরভি। রিসেন্টলি ডক্টরদের নিয়ে অনেক কিছু, সারা ওয়ার্ল্ড জুড়ে অনেক কিছু ডিসকাশন অ্যান্ড অল হলো, বাট দ্য রিয়েলিটি, I am Dr. Surabhi, currently working as a medical officer. আমার পোস্টিং হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের উদয়নারায়ণপুর ব্লকের দেবীপুর বিপিএইচসিতে। এখানে আমার কালকে ডিউটি ছিল, কালকে সকাল থেকে। আজকে সকালে আমার হ্যান্ডওভার হয়ে যাওয়ার কথা ছিল। এবারে এতদিন ওয়ার্ল্ড জুড়ে ডক্টরসদের নিয়ে অনেক কিছু বললো, খুব বাজে ঘটনা ঘটে গেছে একজন লেডি ডক্টরের এগেনস্টে। যাই হোক, সেটা নিয়ে তার আলাদা করে কিছু বলার দরকার নেই। এবারে এখন কন্ডিশনটা দেখুন আমাদের ব্লকে। চলে আসুন। এটা হচ্ছে আমাদের হসপিটাল। হসপিটালের ওই গেট দেখা যাচ্ছে। বেশি দূর মোবাইল নিয়ে রাত যেতে পারছি না। এটা হচ্ছে আমি অন ডিউটি স্কোয়াড করেছি, বাট এরকম একটা করুণ কন্ডিশন। এদিকটা দেখলে দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচুর স্রোতে জল ঢুকছে, এখন জল বেড়ে যাচ্ছে। ওই দিকটা আমাদের লেডি মানে ডক্টরস রুম অ্যাকচুয়ালি থাকে, যেহেতু আমি একা ছিলাম, তো ডক্টরস রুমে জল ঢুকতে শুরু করতে আমরা চলে আসি। ডক্টরস রুমে জল ঢুকতে শুরু করেছে। আমি লাইফে এরকম কোনো সিচুয়েশন কোনোদিন ফিল করিনি, ফেস করিনি তাদের। তো যাই হোক, কন্ডিশন হচ্ছে পেশেন্ট আসছে, ড্রাউনিং পেশেন্ট আসছে, গ্যাসপিং পেশেন্ট আসছে। যেরকম যে পেশেন্ট আসছে অ্যাটেন্ড করতে হচ্ছে, এরকম জায়গা থেকে দাঁড়িয়ে। এইরকম কন্ডিশনে কোনোদিন ট্রিটমেন্ট করতে হবে ভাবিনি। আমার সাথে আমার কলিগরা যারা আছে তারা খুব সাপোর্টিভ। ডেফিনেটলি নইলে এরকম কন্ডিশনে ডিউটি করাই যায় না। অক্সিজেন এখানে নেবুলাইজেশনের জায়গা হসপিটালে দেখতে পাচ্ছেন কতটা ডুবে গেছে। আমার সাথে আমাদের একজন
খুব এফিশিয়েন্ট এবং সিনিয়র সিস্টার দিদি আছেন, তার জন্য আমি ভেরি লাকি কি আমি এফিসিয়েন্টলি ডিউটি করতে পারছি। এটা হচ্ছে আমাদের এমার্জেন্সি। দিদি যতটা পারছেন সকাল থেকে চেষ্টা করে যাচ্ছেন যে সব কিছু ডকুমেন্টস সব কিছু গুছিয়ে পেশেন্ট ম্যানেজ করে ওয়ার্ডে সব কিছু করা। দিদি এখনও বিজি দেখতে পাচ্ছি, একটা পেশেন্ট অ্যাটেন্ড করে আসা হয়েছে। আপনি করুন, আপনাকে জানাবো না, আমি জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি হসপিটালের কন্ডিশনটা কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এমার্জেন্সির এরিয়াটা। প্রচুর জল ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো। আমরা ঢুকছি আমাদের দিচ্ছি ভেতর দিকে। ড্রেনেজ সিস্টেম আর নর্মাল পেশেন্ট, আমাদের এখানকার নর্মাল স্টাফদেরই অবস্থা খুব খারাপ। ইনি সকাল থেকে ইনি একজন স্টাফ, ইনি ক্লিনিক স্টাফ, ইনি সকাল থেকে অনেক ক্লিন করছেন সব কিছু স্টাফ এখানে এমার্জেন্সি বেডে রাখার চেষ্টা হচ্ছে জিনিসপত্র। আমাদের লেবার রুমের অবস্থা খুব খারাপ। এখানে এমার্জেন্সি উঁচু জায়গাটাতে আমার হাঁটুর কাছে জল পৌঁছে গেছে। আর যদি অ্যাকচুয়ালি আমি নামি, আমি তো আর এখান থেকে নামার চেষ্টা করছি না, এই জলেই অলরেডি শরীরটা খারাপ হবে বুঝতে পারছি। এই অলরেডি এরকম একজন অ্যাডাল্ট মেল পার্সনের কোমর পর্যন্ত জল ডুবে যাচ্ছে, এরকম কন্ডিশন। জানি না, বলেছে যে গভর্নমেন্ট থেকে হিউম্যান স্যারকে কমিউনিকেট করেছেন, সব বলেছেন আমাদের খাবার এখান থেকে, আমাদের এখানকার যে স্টাফ আটকে গেছে সবাইকে খাবার দাবার প্রোভাইড করা হবে। আই ডোন্ট নো কতক্ষণ কত দিনে এই জলটা অ্যাকচুয়ালি ড্রেন হবে, কন্ডিশন আরও খারাপ হবে কিনা বোঝা যাচ্ছে না। এতটা জল হয়ে যাবে এটা কেউ আশা করেনি। লাস্ট অনেক বছর ধরে না কীরকম হয়নি। দেখতে পাচ্ছেন এই এরিয়াটা দিয়ে আমরা ক্রস করে নর্মালি ডক্টর সঙ্গে যেতাম, তো এখন যে লেভেলের স্রোত এখান দিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না শিওর। তো এই এমার্জেন্সি এরিয়াটার উপরে ছাদে কিছু পেশেন্টকে আমরা ট্রান্সফার করতে পেরেছি। এমার্জেন্সি ছাদে আমরা কিছু পেশেন্টকে ট্রান্সফার করতে পেরেছি। ছাদের ওখানেই একটা জায়গায় আমাদের আপাতত এমার্জেন্সি কিছু জিনিসপত্র রেখে আমি সিস্টার দিদি, ফার্মাসিস্ট দাদা আর হচ্ছেন এখানে বুদ্ধ দাদারা চেষ্টা করছে স্টে করার। এই হোক, দেখা যাক কন্ডিশন কতটা। ডক্টরস মানে বিশাল ব্যাপার নয়, সেটাই আর কি। যে ডক্টর এই প্রফেশনে আমার মনে হয় এটা বোঝা উচিত সবার যে এখানে মেল ফিমেল ডিসক্রিমিনেশন করার কোনো মানে হয় না। কারণ আমরা কোনো সিচুয়েশনে পড়ে গেলে আমরা চেষ্টা করি যে একজন মেল ডক্টর ফিমেল ডক্টর ইকুয়ালি এফিসিয়েন্সি দিয়ে কন্ডিশনকে ম্যানেজ করা। ক্লিনিক্যাল কন্ডিশন এখানে জেন্ডার ভেরিয়েশনটা আসে না। আমার মনে হয় এইগুলো দেখে আমরা উদ্বুদ্ধ হব। আজকে ভেতরের মধ্যে মনের ভেতরটা যেন কিরকম একটা শান্ত, অনেকটা মানে ক্ষত যে রয়েছে তার মধ্যে মলম পড়েছে। আমার মনে হয় তোমাদেরও ঠিক একই অবস্থা, শুধু যদি তিলোত্তমা থাকতো। তবে হ্যাঁ, কিছু মানুষের স্যাক্রিফাইস ছাড়া আমরা বোধহয় নাগরিক সমাজের এই আন্দোলন দেখতে পেতাম না। আমি জানি না আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের মধ্যে কজন বন্ধু স্বাধীনতা সংগ্রামের আন্দোলন দেখেছ। আমি কিন্তু যা শুনলাম এবং যা দেখলাম এবং বিভিন্ন সিনিয়র মানুষদের কাছ থেকেও যেরকম অভিমত পেলাম যে স্বাধীনতার পর এমন আন্দোলন কিন্তু বাংলা কখনো দেখেনি। কালকেও ছিল বিশাল বড় মিছিল, মশাল হাতে সে মিছিল হয়েছে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত। তিলোত্তমার মা বাবারাও তাতে অংশগ্রহণ করেছিলেন। এই মশাল জ্বালা থাকবে। তিলোত্তমার বিচার আমাদের পেতেই হবে। তিলোত্তমার বিচারের সঙ্গে সঙ্গে আমাদের আর একটা জিনিসও মনে রাখতে হবে, আর একটা তিলোত্তমা অথবা আরো কোনো মানুষের যেন এইভাবে মার্ডার না হয়, এইভাবে তাদের বেঘোরে না মরতে হয়। দিনের পর দিন এইভাবে সিন্ডিকেট রাজ চলতে পারে না। থ্রেট কালচার কি শুধু হসপিটালে আছে, আর কোনো এরিয়াতে নেই? একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করি। এই 2 দিন আগে আমার কাছ থেকে চাঁদা চাইতে এসেছিলেন। আমি নাম করেই বলছি, আমাদের ঠিক বাড়ির পাশেই অরূপ বাবুর
পার্টি অফিস, সেখানে একটা পুজো হয়। তো সেই পুজোর জায়গা থেকেই 3 জন বয়োজ্যেষ্ঠ মানুষ চাঁদা চাইতে এসেছিলেন। হ্যাঁ, এবারে আমার চাঁদা দিতে ইচ্ছা করছে না। তিলোত্তমার জন্য আমরা শোক পালন করছি, আমাদের বাড়ির মেয়ের চলে যাওয়া। আমরা এবারে পুজোয় সেভাবে অংশগ্রহণ করব না, আমরা উৎসব করব না। পুজো হোক, ভক্তি ভরে পুজো হোক। কিছু মানুষের প্রফেশন তার সঙ্গে জড়িয়ে আছে পুজোর সঙ্গে, পুজো হোক। বরাবরই আমি এই মতেই বিশ্বাসী ছিলাম, আছি, থাকবো। কিন্তু সেই মানুষগুলো যে অরূপবাবুর পুজো যেখানে হয় সেখান থেকে যে 3 জন বয়োজ্যেষ্ঠ মানুষ এসেছিলেন, সেই মানুষ কিন্তু সেই ভদ্রলোক, 3 জন ভদ্রলোক রীতিমতো আমাকে থ্রেট করে গেলেন, দেবেন না তাহলে চাঁদা। তাহলে এটা থ্রেট কালচার নয়? আমার না এখন খুব আফসোস হচ্ছে, আমি যদি তাদের ছবি তুলে রাখতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কোন 3 জন মানুষ এসেছিলেন। আসল কথা হয় না যে আমরা সবসময় খেয়াল করি না যে আমাদের সব কিছু ক্যামেরাবন্দি করতে হবে। এখনকার জেনারেশন হয়তো সেদিকে অনেকটা এগিয়ে, আমরা একটু পিছিয়ে। কারণ ওইভাবে আমরা ক্যামেরার সাথে বা ফোনের সাথে বা সোশ্যাল মিডিয়ার সাথে অতটা জড়িত নই। শিখছি, আস্তে আস্তে শিখছি। পরবর্তীকালে এরকম কোনো ঘটনা ঘটলে আমি তোমাদের প্রমাণ দিয়ে দেবো। তাদের ক্যামেরার সামনে আমি বলবো যে আপনারা বলুন, এই যে থ্রেট করছেন যে চাঁদা দেবেন না তো দেখে নেবো, এই কথাটা হয়তো বলেননি, কিন্তু অ্যাটিটিউডটা তাদের তাই ছিল। যাই হোক, থ্রেট কালচার ছিল, আছে, থাকবে, আমাদের লড়তে হবে। জানি থাকবে কথাটা বোধহয় ভালো লাগে না শুনতে, তবুও বলতে আমরা বাধ্য। কারণ আমরা এত বছর ধরে দেখছি তো থ্রেট কালচার চলছে, এবং সমস্ত কর্মক্ষেত্রে আমার মনে হয় শুধু যে এই ডাক্তারদের এরিয়াতে বা ডাক্তারদের কর্মক্ষেত্র সেরকম নয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে থ্রেট কালচার রয়েছে। কোথাও মুখে তারা পরিষ্কার করে বলে, কোথাও বলে না, কিন্তু থ্রেট কালচার খুব বিচ্ছিরিভাবে মানুষকে এফেক্ট করে। না, আমি তো ভয় পাওয়ার মানুষ নই, তবে কিছু মানুষ তো আছেন ডেফিনেটলি তারা একটু তো ভয় পান, যার জন্যই বলা হচ্ছে থ্রেট কালচার। থ্রেট দিয়ে কিছু মানুষ আনন্দ পান, এবং সেই থ্রেট যে সমস্ত মানুষগুলো সহ্য করেন সেই মানুষগুলো ডেফিনেটলি কোথাও একটু ভয় পান, কোথাও একটু তাদের অসুবিধা হয়। এই ভয় থেকে আমাদের বেরোতে হবে। যাই হোক, মনের জ্বালা যন্ত্রণাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, যার জন্যই আমার এই আনকাট শাওমি ভীষণ একটা ভালো লাগার জায়গা। আর এই বেশ এতগুলো দিন পর, মানে বলা যেতে পারে 42-43 দিন পর কিছুটা হলেও হালকা লাগছে নিজেকে, এবং তোমরাও মনে হয় কিছুটা হলেও হালকা হয়েছো। পুরোটা হালকা হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের সোশ্যাল স্ট্রাকচার সেটা হতে দেবে না। তবু তার মধ্যেই আমাদের ভালো থাকার চেষ্টা করতে হবে, নিজেদের কাজটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে মানুষের সঙ্গে থাকার, চেষ্টা করতে হবে হাতে হাত রেখে এগিয়ে যাবার, চেষ্টা করতে হবে একসঙ্গে থাকার, চেষ্টা করতে হবে শপথ নেওয়ার যে না, আমরা অন্যায় অত্যাচার আর সহ্য করব না। তার দিন চলে এসেছে, আর তোমরা এটা সহ্য করো না, আর অন্যায় সহ্য করো না, আর থ্রেট কালচার সহ্য করো না। সিন্ডিকেট রাজের অবসান হোক। না, আমি কোনো রাজনৈতিক নেতার পক্ষ হয়ে কথা বলছি না, বা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের পক্ষ থেকেও কথা বলছি না। একদম সাধারণ একটা মানুষ, আমি একটা সাধারণ মানুষ, শাওলি সেন। আমার একটা নিজস্ব চ্যানেল আনকাট শাওলি, তাতে আনকাটভাবে মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক,
সমস্ত সহনাগরিকদের আবার ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। তারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তাড়াতাড়ি তাদের এই যে চরম একটা অবস্থা, সেই অবস্থা থেকে তারা খুব তাড়াতাড়ি নিষ্কৃতি পান এবং তারা সুস্থ জীবনে ফিরে আসুন। সুস্থ জীবনে ফিরে এসে তারা তাদের রেগুলার কাজকর্মে যোগদান করুন এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যাতে সরকার একটু দেখেন, তাদের জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো। জানি এই অনুরোধ হয়তো সরকার পর্যন্ত পৌঁছবে না। আর সিনিয়র ডাক্তারবাবুদের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা, আর জুনিয়র ডাক্তারবাবুদের জন্য রইল আবার কুর্নিশ, অভিনন্দন, এক রাশ ভালোবাসা। তোমরা ভালো থেকো, এগিয়ে চলো এবং তোমরা ভবিষ্যতে আবার যখন আন্দোলনে নামবে, পথে নামবে, আমরা থাকব তোমাদের পাশে। আমরা সর্বান্তকরণে থাকব, ছিলাম, আছি, থাকব। 27 তারিখে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি আছে, তার দিকে আমরা অপেক্ষা করে আছি যে শুনানিতে কি মত প্রকাশ করেন বা কি ডিসিশন হয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। সেই আশাতেই আপাতত বসে থাকা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিজিক্যালি এবং মেন্টালি। আর তোমরা সবাইকে ভালো রেখো। সবারই জন্য রইল অনেক ভালোবাসা। আর একটা বিশেষ অনুরোধ রইল, নিজেদের মনুষ্যত্বটা ফিরিয়ে আনো, শক্ত হয়ে দাঁড়াও, শীত দ্বারা সোজা করে দাঁড়াও। সবাই ভালো থেকো, খুব শিগগিরই আবার দেখা হবে।